হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার কলকাতা। আজকের ক্লাসটি ক্লাস 11-এর জন্য, যেখানে আমরা একটি বিজনেসে কত রকমের ট্রানজ্যাকশান হতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা আলোচনা করব এবং সেগুলো জার্নাল এন্ট্রিজ করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে কয়েকটি টাফ জার্নাল এন্ট্রিজ আছে যেটা নিয়ে তোমাদের অসুবিধা হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সেই অসুবিধাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশান। এখানে কয়েকটা ট্রানজ্যাকশান দিয়েছে যেগুলো আমরা জার্নাল এন্ট্রি করব। ফার্স্ট ট্রানজ্যাকশান হচ্ছে জানুয়ারি 1, জানুয়ারি মাসের 1 তারিখে। রহিম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। রহিম একজন পার্সন, স্টার্টেড বিজনেস, একটা বিজনেস চালু করেছে 60,000 টাকা মূলধন দিয়ে। এখানে দুটো অ্যাকাউন্ট খুঁজতে হবে আমাদের প্রথমেই। ফার্স্ট অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ, ক্যাশ দিয়েছে তাই ক্যাশ, আর মূলধন হিসেবে দিয়েছে তাই এখানে আরেকটা অ্যাকাউন্ট হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর আমাদের যখনই জার্নাল এন্ট্রি করব আর যে কোনো অঙ্ক করব তখন আমাদের বিজনেসের দিক থেকে ভাবতে হবে, কোনো পার্সনের দিক থেকে না। তো বিজনেসের দিক থেকে ভাবতে হলে ক্যাশ 60,000 টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট হয়েছে, তাই বিজনেসে ক্যাশ এসেছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। ক্যাশ একটা রিয়েল অ্যাকাউন্ট, আর ক্যাশ আসলে, ইনকাম হলে, বাড়লে ডেবিট হয় আর কমলে ক্রেডিট হয়। জার্নাল এন্ট্রিটা করি তাহলে। এটা ডেট এখানে লিখে দিতে হবে 2019 জানুয়ারি 1 তারিখ। এন্ট্রিটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে হচ্ছে মূলধন। এখানে একটা ন্যারেশন লিখতে হবে। ন্যারেশনটা ঠিক এরম হবে, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। কত টাকা দিয়েছে? 60,000। দুটো কলাম, 60,000 করে, ডেবিট অ্যান্ড ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট, বিজনেসে ক্যাশ এসেছে তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হলো। নেক্সট এন্ট্রি, বট গুডস ফর ক্যাশ। গুডস মানে হচ্ছে যে বিজনেসটি করছে তার জিনিসপত্র, সেটা প্রোডাকশন করার জন্যও কিনতে পারে বা সেল করার জন্যও কিনতে পারে। গুডস কিনেছে ক্যাশ 30,000 টাকা দিয়ে। দুটো অ্যাকাউন্ট, প্রথমেই দুটো অ্যাকাউন্ট খুঁজতে হবে আমাদের। একটা ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ দিয়ে কিনেছে, আর কি কিনেছে? গুডস কিনেছে। তবে গুডস অ্যাকাউন্ট হয় না, এর আগের বারেও বলেছিলাম, এবারেও বলছি, গুডস অ্যাকাউন্ট হয় না, এখানে পারচেস অ্যাকাউন্ট হয়। পারচেস মানে কেনা। এবারে দেখতে হবে কোনটা রিয়েল অ্যাকাউন্ট, কোনটা নমিনাল অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তি একটা, আর ক্যাশ দিয়ে গুডস কিনেছে তাই বিজনেস থেকে ক্যাশ চলে গিয়েছে। ক্যাশ চলে গিয়েছে মানে ক্যাশ কমেছে, ক্যাশ কমলে রিয়েল অ্যাকাউন্টে ক্রেডিট হয়। আর পারচেস হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আয় বা লাভ হলে ক্রেডিট হয়, আর ক্ষতি বা ব্যয় হলে ডেবিট হয়। এখানে পারচেস করে আমাদের টাকা খরচা হচ্ছে, ব্যয় হচ্ছে, তাই পারচেস অ্যাকাউন্ট ডেবিট হবে। এন্ট্রিটা করছি জানুয়ারি মাসের 2 তারিখ। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। যেহেতু ক্যাশে কিনেছে তাই ক্যাশ অ্যাকাউন্ট হলো ক্রেডিট, ক্যাশে কিনেছে তাই টাকা গিয়েছে। ন্যারেশন প্রতিটা জার্নালে লিখতে হবে, বিং
গুডস পারচেসড ফর ক্যাশ, অ্যামাউন্ট হচ্ছে 30,000। নেক্সট এন্ট্রি কী আছে, জানুয়ারি মাসের 3 তারিখ, ওপেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ₹10,000। এখানে প্রথমে দুটো অ্যাকাউন্ট খুঁজতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে, তাই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর কি দিয়ে খুলেছে, টাকা দিয়ে খুলেছে। কত টাকা, 10,000 টাকা, তাই আরেকটা অ্যাকাউন্ট হবে ক্যাশ অ্যাকাউন্ট। দুটোই রিয়েল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট দুটোই রিয়েল অ্যাকাউন্ট, দুটোই সম্পত্তি। এবারে এই এন্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, এন্ট্রিটা ভালো করে দেখো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছে ক্যাশ দিয়ে, বিজনেসের ট্রানজ্যাকশান দুটোই, কিন্তু দুটো সম্পত্তি হয়ে যাচ্ছে, একটা ব্যাঙ্ক একটা ক্যাশ। তো কোথায় আমাদের সম্পত্তি বেড়েছে কোথায় কমেছে সেটা দেখতে হবে। সম্পত্তি আমাদের বেড়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছে 10,000 টাকা দিয়ে, তাই ব্যাঙ্কে টাকা বেড়ে গিয়েছে, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হবে। এবং ক্যাশ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলেছে, টাকা খরচা করে খুলেছে, তাই ক্যাশ কমে গিয়েছে, তাই ক্যাশ ক্রেডিট হবে। এই রকম এন্ট্রিকে কন্ট্রা এন্ট্রি বলা হয়, যেখানে ব্যাঙ্ক ও ক্যাশ থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ন্যারেশন হচ্ছে বিং ক্যাশ ডিপোজিটেড টু ব্যাঙ্ক, ব্যাঙ্কে টাকা জমা হয়েছে, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্কে টাকা বাড়লো এবং হাতে যা ক্যাশ ছিল সেটা কমে গেল, তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো 10,000। নেক্সট এন্ট্রি, সোল্ড গুডস ফর ক্যাশ ₹70,000, 70,000 টাকার গুডস সেল করেছে। দুটো অ্যাকাউন্ট খুঁজতে হবে, কিসে সেল করেছে, ক্যাশে সেল করেছে, একটা অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট, গুডস সেল করেছে তাই এটা একটা সেলস অ্যাকাউন্ট। এবারে ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশে সেল করেছে, তাহলে বিজনেসে টাকা এসেছে, সেল করে ইনকাম হয়েছে, টাকা এসেছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। আর সেল করেছে, সেল একটা নমিনাল অ্যাকাউন্ট, সেল করে আমাদের কি হয়েছে, আয় হয়েছে, টাকা আমাদের কাছে এসেছে, তাই সেল নমিনাল অ্যাকাউন্ট, আয় হলে ক্রেডিট হয়। এন্ট্রিটা হচ্ছে 4, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু ক্যাশে সেল করেছে টাকা এসেছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ন্যারেশন হচ্ছে বিং গুডস সোল্ড ফর ক্যাশ। ন্যারেশন খুবই ইজি, চিন্তা করতে হবে না যে ইংলিশে লিখতে হবে। যেটা ট্রানজ্যাকশান হয়েছে সেটা ডাইরেক্ট লাইন তুলে লিখে দিলেও হবে, বা বিং লিখে ন্যারেশন লিখলেও হবে। অ্যামাউন্ট হচ্ছে 70,000। নেক্সট এন্ট্রি, জানুয়ারি 7, বট গুডস ফ্রম সঞ্জয় অন ক্রেডিট, সঞ্জয়ের কাছ থেকে গুডস কেনা হয়েছে অন ক্রেডিট, ধারে, তাহলে এখানে ক্যাশে ট্রানজ্যাকশানটা হয়নি, ধারে হয়েছে, তাই এখানে ক্যাশ অ্যাকাউন্ট হবে না। এবারে আমাদের এখানে প্রথমে দুটো অ্যাকাউন্ট খুঁজতে হবে। কি কিনেছে, গুডস কিনেছে, পারচেস অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট হয়ে গেল পারচেস, ঠিক আগের মতো। ফ্রম সঞ্জয় অন ক্রেডিট, ক্যাশে কিনিনি, টাকা দেয়নি, তবে কার কাছ থেকে কিনেছে, ফিউচারে কাকে টাকা দেবে তার নামটা ক্যাশ অ্যাকাউন্টের জায়গায় হবে, মানে সঞ্জয়ের কাছ থেকে কিনেছে, ফিউচারে সঞ্জয়কে টাকা দেওয়া হবে, তাই এখানে সঞ্জয় অ্যাকাউন্ট করতে হবে। এন্ট্রিটা হবে পারচেস একটা নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আয় বা ইনকাম হলে ক্রেডিট হয়, আর খরচ বা ব্যয় হলে ডেবিট হয়। তো এখানে পারচেস করে আমাদের ব্যয় হবে, সেটা এখন হোক বা ফিউচারে হোক, ফিউচারে সঞ্জয়কে টাকা দিলে আমাদের টাকা দিতে হবে, আমাদের ব্যয় হবে, তাই পারচেস অ্যাকাউন্টটা ডেবিট হবে। আর সঞ্জয় অ্যাকাউন্ট, সঞ্জয় একজন ব্যক্তির নাম, তাই এটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রহীতা ডেবিট এবং দাতা ক্রেডিট। এখানে সঞ্জয় আমাদের গুডস দিচ্ছে, আমরা সঞ্জয়ের কাছ থেকে কিনছি, তাই সঞ্জয় এখানে দাতা, সঞ্জয় দাতা, তাই সঞ্জয় অ্যাকাউন্ট ক্রেডিট হবে। 7,
পারচেস অ্যাকাউন্ট, যেহেতু এখানে গুডস কিনেছে তাই পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সঞ্জয়। সঞ্জয় অ্যাকাউন্ট, সঞ্জয় একজন পার্সন যে আমাদের গুডস দিচ্ছে, আর দাতা হলে গোল্ডেন রুলস অনুযায়ী ক্রেডিট হয়। ন্যারেশন বিং গুডস পারচেসড ফ্রম সঞ্জয়, সঞ্জয়ের কাছ থেকে কেনা হয়েছে অন ক্রেডিট। অ্যামাউন্ট হবে 30,000, ডেবিট ক্রেডিট বোথ সাইডে 30,000। নেক্সট এন্ট্রি, পেড ওয়েজেস অ্যান্ড স্যালারিস ₹10,000। ওয়েজেস অ্যান্ড স্যালারিস, ওয়েজেস আর স্যালারিস মানে হচ্ছে ওয়ার্কাররা যে কাজ করছে তাদের স্যালারি দেওয়া, ওয়েজেস দেওয়া। তাদের ওয়েজেস দেওয়া হয়েছে 10,000 টাকা। দুটো অ্যাকাউন্ট খুঁজে বার করতে হবে, একটা তো টাকা দেওয়া হয়েছে 10,000 টাকা, তাই ক্যাশ অ্যাকাউন্ট, আরেকটা ওয়েজেস অ্যান্ড স্যালারিস অ্যাকাউন্ট। দুটো অ্যাকাউন্ট পেয়ে গেলাম আমরা, এবার দেখতে হবে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে। ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়। এখানে আমাদের ওয়েজেস দিয়ে ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ দিচ্ছি ওয়ার্কার্সদের স্যালারি হিসেবে, ওয়েজ হিসেবে, তাই আমাদের ক্যাশ কমে যাচ্ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর ওয়েজেস অ্যান্ড স্যালারিস এটা নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী খরচ বা ব্যয় হলে ডেবিট হয়। এন্ট্রিটা করি, ডেট হচ্ছে 10/2019, January 10। ওয়েজেস অ্যান্ড স্যালারিস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশ দিচ্ছি আমরা, ক্যাশ কমে যাচ্ছে তাই ক্যাশ ক্রেডিট। অ্যামাউন্ট হচ্ছে 10,000। ন্যারেশন বিং ওয়েজেস অ্যান্ড স্যালারিস পেড। নেক্সট এন্ট্রি, January 13, সোল্ড গুডস টু সুমিত অন ক্রেডিট ₹40,000। সুমিতকে গুডস সোল্ড করা হয়েছে, বিক্রি করা হয়েছে ক্রেডিট, ক্রেডিট মানে ধার, ধারে বিক্রি করা হয়েছে, তাই এখানে ক্যাশ অ্যাকাউন্ট কোনো দিন হবে না, বলেই দিয়েছে ধারে বিক্রি করা হয়েছে। তাহলে আমরা দুটো অ্যাকাউন্ট খুঁজে বের করি, একটা তো সেল অ্যাকাউন্ট, গুডস সোল্ড গুডস বলেছে, তাহলে গুডস বিক্রি করেছে, তাহলে একটা সেলস অ্যাকাউন্ট। ক্যাশে বিক্রি করিনি, ধারে করেছে, ধারে করেছে, তাই আমাদের দেখতে হবে সেটা কাকে বিক্রি করেছে, কাকে সেল করেছে, তার নামটা মেনশন করা থাকবে, এখানে মেনশন করা আছে সুমিত, তাই আরেকটা অ্যাকাউন্ট হবে সুমিত অ্যাকাউন্ট। এবার দেখতে হবে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। সেলস অ্যাকাউন্ট, সেলস একটা নমিনাল অ্যাকাউন্ট, আর নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে আয় বা ইনকাম হলে, লাভ হলে ওটা ক্রেডিট হয়, এবং ব্যয় বা ক্ষতি হলে ডেবিট হয়। এখানে সেল করে আমাদের সুমিতের কাছ থেকে ফিউচারে টাকা পাবো, আয় হবে, তাই সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। সুমিত অ্যাকাউন্টে কী হবে, সুমিত অ্যাকাউন্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে গ্রহীতা ডেবিট দাতা ক্রেডিট। সুমিত এখানে গ্রহীতা, গুডস নিচ্ছে আমাদের কাছ থেকে, তাই সুমিত এখানে রিসিভার, তাই সুমিত ডেবিট হবে। 13, সুমিত অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে 40,000। ন্যারেশন বিং গুডস সোল্ড টু সুমিত অন ক্রেডিট, ধারে বিক্রি করা হয়েছে, তাই ন্যারেশনে অবশ্যই সেটা মেনশন করতে হবে। নেক্সট এন্ট্রি, January 15, পারচেসড প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফর ক্যাশ ₹60,000। এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি মানে হচ্ছে মেশিন, সেটা কেনা হয়েছে
16,000 টাকা দিয়ে, ফর ক্যাশ বলেই দিয়েছে, তাহলে ধারে কেনা হয়নি, সেটা টাকা দিয়ে কেনা হয়েছে। দুটো অ্যাকাউন্ট খুঁজে বের করি, একটা অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশে কেনা হয়েছে তাই একটা অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট হবে। নেক্সট অ্যাকাউন্ট হবে পারচেসড, পারচেস অ্যাকাউন্ট হতো, কিন্তু এখানে মেনশন করে দিয়েছে যে কী কেনা হয়েছে, তাই এখানে পারচেস অ্যাকাউন্ট না হয় যে জিনিসটা কেনা হয়েছে তার নাম হবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আচ্ছা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনলে আমাদের কাছে মেশিন আসবে, অর্থাৎ সেটা আমাদের একটা প্রপার্টি, একটা সম্পত্তি, তাই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিও একটা সম্পত্তি, এটা রিয়েল অ্যাকাউন্ট। আর ক্যাশ অ্যাকাউন্টটিও রিয়েল অ্যাকাউন্ট। এবারে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেটা আমাদের দেখতে হবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমরা কিনছি মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমাদের কাছে আসছে। আর রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে সম্পত্তি আসলে ডেবিট হয়, আর কিসে কিনছি, ক্যাশে কিনছি, তাই আমাদের কাছ থেকে ক্যাশ চলে যাচ্ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। 15, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে 16,000। নারেশন বিং প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেসড ইন ক্যাশ, ক্যাশে কেনা আছে তাই নারেশনে ক্যাশ মেনশন করে দেওয়া উচিত। নেক্সট এন্ট্রি জানুয়ারি 19, পেড টু সঞ্জয় ইন ক্যাশ ₹10,000। আমরা সঞ্জয়ের কাছ থেকে এর আগে ধারে গুডস কিনেছিলাম, তাকে টাকা দিয়েছি, সেই এন্ট্রিটা করে দিয়েছিলাম, তবে এবারে আমরা সঞ্জয়কে টাকা দিচ্ছি, তাই একটা তার উপরে একটা এন্ট্রি করতে হবে। দুটো অ্যাকাউন্ট খুঁজে বার করি, একটা ক্যাশ, ক্যাশ দিয়েছি সঞ্জয়কে, তাই একটা ক্যাশ অ্যাকাউন্ট। কাকে দেওয়া হয়েছে? সঞ্জয়কে দেওয়া হয়েছে, যাকে আমরা প্রমিস করেছিলাম ধারে যখন কিনেছিলাম গুডস যে তোমাকে টাকা দিয়ে দেওয়া হবে পরে, তাকে টাকা দেওয়া হয়েছে, তাই এখানেও সঞ্জয় অ্যাকাউন্ট হবে একটা অ্যাকাউন্ট ক্যাশ, ক্যাশ দিচ্ছি, কাকে দিচ্ছি? সঞ্জয়কে দিচ্ছি। সঞ্জয় একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আর সঞ্জয় এখানে টাকা নিচ্ছে, তাই সঞ্জয় গ্রহীতা। আর আমরা টাকা দিচ্ছি, বিজনেস থেকে টাকা চলে যাচ্ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আর সঞ্জয় গ্রহীতা ডেবিট হবে। সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সঞ্জয় গ্রহীতা ডেবিট, আমাদের কাছ থেকে টাকা চলে যাচ্ছে তাই ক্রেডিট। কত টাকা দেওয়া হয়েছে? 10,000 টাকা। 10,000 টাকা ডেবিট আর 10,000 টাকা ক্রেডিট সাইডে লিখে দিলাম। ন্যারেশন বিং ক্যাশ পেড টু সঞ্জয়, সঞ্জয়কে আমরা টাকা দিয়েছি, বিং ক্যাশ পেড টু সঞ্জয়। নেক্সট এন্ট্রি January 21, received loan from Anil and deposited the same into bank। এটা দুটো এন্ট্রি হয়, তবে আমাদের সেই দুটো এন্ট্রিকে কম্বাইন করে একটা এন্ট্রি জার্নালে করতে হবে। দুটো এন্ট্রি আমরা এই নিচে ওয়ার্কিংস হিসেবে করে দেখি। ফার্স্ট তো হচ্ছে আমরা লোন নিয়েছি অনিলের কাছ থেকে, এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি, অ্যান্ড ডিপোজিটেড দ্য সেম ইন্টু ব্যাঙ্ক। ফার্স্ট এন্ট্রি আমরা প্রথমে করি, রিসিভড লোন ফ্রম অনিল। কী হতে পারে? লোন হিসেবে কী নিয়েছি আমরা? টাকা নিয়েছি 8,000 টাকা, তাই একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। কার কাছ থেকে নিয়েছি? অনিলের কাছ থেকে নিয়েছি। এখানে অনিল অ্যাকাউন্ট হবে না, এখানে লোন ফ্রম অনিল অ্যাকাউন্ট হবে, কারণ আমরা মেনশন করতে হবে যে কী নিয়েছি আমরা অনিলের কাছ থেকে, কী নিয়েছি? লোন নিয়েছি। ক্যাশ অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে লোন নিয়ে ক্যাশ আসছে, টাকা বাড়ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। আর লোন ফ্রম অনিল অ্যাকাউন্ট এটা একটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে আয় বা ইনকাম হলে ক্রেডিট হয়, ব্যয় বা ক্ষতি হলে ডেবিট হয়। এখানে লোন নিয়েছি আমরা অনিলের কাছ থেকে, আমাদের কাছে টাকা আসছে, তাই লোন ফ্রম অনিল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট এটা ক্রেডিট হবে। এন্ট্রিটা করি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু
লোন ফ্রম অনিল, আমরা লোন হিসেবে ক্যাশ পেয়েছি তাই ক্যাশ বাড়লো, ক্যাশ ডেবিট হলো। আর লোন ফ্রম অনিল নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে হচ্ছে আয় হলে ক্রেডিট হয়, আমাদের লোন নিয়ে আয় হয়েছে, আমাদের কাছে টাকা এসেছে তাই ক্রেডিট হলো। অ্যামাউন্ট হচ্ছে 8,000। আরেকটা এন্ট্রি হয় এখানে বলে দিয়েছে অ্যান্ড ডিপোজিটেড দ্য সেম ইনটু ব্যাঙ্ক, আমরা যে টাকাটা অনিলের কাছ থেকে নিয়েছিলাম সেটা ব্যাংকে জমা করে দিয়েছি। তো এখানে দুটো অ্যাকাউন্ট হবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর আমরা ব্যাংকে কি জমা করেছি, ধার হিসেবে যেটা নিয়েছিলাম টাকা, তাই আরেকটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এন্ট্রিটা হচ্ছে ব্যাংকে টাকা জমা করেছি, ব্যাংক একটা রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে ব্যাংকে টাকা বাড়ছে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হবে। টু ক্যাশ, আমরা যে লোনটা নিয়েছিলাম ক্যাশ হিসেবে সেটা ব্যাংকে জমা করেছি তাই ক্যাশ কমে গিয়েছে, তাই টু ক্যাশ। এটাও সেম হবে 8,000 করে। আমরা যেমন অঙ্কে করতাম প্লাস মাইনাস হলে কেটে যায়, ধরে নাও প্লাস এ আছে এবং মাইনাস এ আছে তাহলে সেটা কেটে যায়। +2 হলে +2 অ্যান্ড -2 দুটো পাশাপাশি থাকলে সেটাও কেটে যায়, প্লাস মাইনাস হলে কেটে যায়। ঠিক তেমনভাবে আমাদের কমার্সের নিয়ম হচ্ছে সেম অ্যাকাউন্ট, একই ট্রানজ্যাকশানে দুটো থাকে এবং একটা ডেবিট একটা ক্রেডিট হয় তাহলে সেটা কেটে যাবে। এখানে দুটো অ্যাকাউন্ট দেখি, দুটো অ্যাকাউন্ট দুটো এন্ট্রিতেই, দুটো জার্নাল এন্ট্রিতেই সেম অ্যাকাউন্ট কোনটা, ক্যাশ অ্যাকাউন্ট, দুটোতেই আছে। আর এটা একটা ট্রানজ্যাকশানেরই পার্ট, আর একটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আছে, এক জায়গায় ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট আছে। তাই আমাদের কমার্সের রুল হচ্ছে দুটো সেম অ্যাকাউন্ট ডেবিট ও ক্রেডিট হলে সেটা কেটে যায়। এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট কেটে গেল, এই অ্যামাউন্টটাও কেটে গেল। আমাদের কাছে এখন কি আছে, একটা অ্যাকাউন্ট আছে টু লোন ফ্রম অনিল অ্যাকাউন্ট 8,000, আর একটা কি অ্যাকাউন্ট পড়ে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা ডেবিট আছে আর টু লোন ফ্রম অনিল মানে এটা ক্রেডিট আছে, তাই এটা আমাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রিটা ঠিক এরকম হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম অনিল অ্যাকাউন্ট। ডেট হচ্ছে 21, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম অনিল অ্যাকাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে 8,000। ন্যারেশন হচ্ছে বিং লোন received from Anil and deposited the same into bank। ন্যারেশন যদি না লিখতে পারো তাহলে ট্রানজ্যাকশানটা, শুধু ট্রানজ্যাকশানটা নিচে লিখে দিলেই হবে। পরের এন্ট্রি হচ্ছে গুডস রিটার্ন টু সঞ্জয়, আমরা সঞ্জয়ের কাছ থেকে ঠিক 7 তারিখে গুডস কিনেছিলাম ধারে 30,000 টাকা দিয়ে, তাকে আমরা গুডস রিটার্ন দিচ্ছি। সামহাও গুডস ড্যামেজ আছে বা কোনো প্রবলেম আছে বা বেশি পাঠিয়ে দিয়েছে, তাই আমরা সঞ্জয়কে সেই গুডসটা রিটার্ন দিচ্ছি। এখানে দুটো অ্যাকাউন্ট খুঁজে বার করতে হবে, একটা তো সঞ্জয় অ্যাকাউন্ট, সঞ্জয়কে আমরা রিটার্ন দিচ্ছি যার কাছ থেকে কিনেছিলাম। কী রিটার্ন দিচ্ছি, গুডস রিটার্ন দিচ্ছি। যখন আমরা গুডস কিনেছিলাম তখন আমরা কী লিখেছিলাম, বট গুডসের অ্যাকাউন্ট লিখেছিলাম পারচেস অ্যাকাউন্ট। এখানে গুডস রিটার্ন হচ্ছে তাই এখানে আমরা লিখব পারচেস রিটার্ন অ্যাকাউন্ট, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। সঞ্জয় অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে রিসিভার ডেবিট হয়, গিভার ক্রেডিট হয়। সঞ্জয় এখানে রিসিভার, সঞ্জয় আমাদের গুডস দিয়েছিল সেটা আমরা সঞ্জয়কে এখন রিটার্ন দিচ্ছি, তাই সঞ্জয় এখন গ্রহীতা রিসিভার, গ্রহীতা ডেবিট। পারচেস রিটার্ন অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট, আর নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে আয় বা ইনকাম হলে ক্রেডিট হয় আর ক্ষতি ব্যয় হলে ডেবিট হয়। এখানে আমরা পারচেস রিটার্ন করছি, সঞ্জয় অ্যাকাউন্ট তো ডেবিট হলো, আমরা পারচেস রিটার্ন করছি। পারচেস যখন আমরা করেছিলাম তখন আমাদের সঞ্জয়কে টাকা দিতে হতো বা দিতে হয়েছিল, এখন আমরা সেই গুডসটা রিটার্ন করছি। তো
রিটার্ন করার ফলে আমরা তার কাছ থেকে টাকা পাবো, এই গুডস রিটার্ন করেছি তার অ্যামাউন্টটা ফেরত পাবো, তাই এখানে পারচেস রিটার্ন করে আমাদের আয় হচ্ছে, তাই পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এন্ট্রিটা হচ্ছে ঠিক এরকম, ডেট হচ্ছে 2019 জানুয়ারি 22। সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে 500 রুপিস, 500। নারেশন, being goods returned to সঞ্জয়, সঞ্জয়কে গুডস রিটার্ন করা হয়েছে। এই এন্ট্রিটা দেখো, আমরা যখন পারচেস করেছিলাম তখন আমরা লিখেছিলাম পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সঞ্জয়, এখন আমরা পারচেসটা রিটার্ন করছি, এখানে এন্ট্রিটা ঠিক উল্টো হয়ে গেছে, সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, অর্থাৎ পারচেস করলে যা এন্ট্রি হয় পারচেস রিটার্ন হলে তার উল্টো এন্ট্রি হয়। নেক্সট এন্ট্রি, উইথড্রিউ ফ্রম ব্যাঙ্ক ফর পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ বলেছে, আমাদের ভাবতে হবে বিজনেসের দিক থেকে। পার্সোনাল ইউজের জন্য উইথড্র করেছে কে? রহিম, যে বিজনেস স্টার্ট করেছিল সে নিজের পার্সোনাল ইউজ করার জন্য 7,000 টাকা ব্যাঙ্ক থেকে তুলেছে। পার্সোনাল ইউজের জন্য যখন মালিক টাকা তোলে তখন সেটা ড্রয়িংস অ্যাকাউন্ট লেখা হয়। ড্রয়িংস অ্যাকাউন্ট মানে নিজের পার্সোনাল ইউজের জন্য বিজনেস থেকে টাকা তোলা। এখানে দুটো অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে, একটা অ্যাকাউন্ট আমরা পেয়ে গেছি ড্রয়িংস অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে উইথড্র ফ্রম ব্যাঙ্ক, ব্যাঙ্ক থেকে টাকা তোলা হয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, বারবার বলছি আমাদের বিজনেসের দিক থেকে ভাবতে হবে, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আর ব্যাঙ্ক থেকে টাকা তুলেছে অর্থাৎ ব্যাঙ্কে টাকা কমে গিয়েছে, সম্পত্তি কমে গেলে ক্রেডিট হয়, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ড্রয়িংস অ্যাকাউন্ট, ড্রয়িংস একটা নমিনাল অ্যাকাউন্ট, আর বিজনেসের মালিক বিজনেস থেকে টাকা তুলেছে ড্রয়িং হিসেবে, তাই বিজনেসের দিক থেকে বিজনেসের টাকা কমে যাচ্ছে, মালিক টাকাটা তুলেছে তাই বিজনেসের টাকা কমে যাচ্ছে। আর নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে ক্ষতি বা ব্যয় হলে ডেবিট হয়, এখানে ব্যয় হচ্ছে ড্রয়িংস হিসেবে টাকা তোলার ফলে, তাই ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হবে। ডেট হচ্ছে 26। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক থেকে টাকা কমে গিয়েছে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হলো। অ্যামাউন্ট হচ্ছে ₹7,000, 7,000 ডেবিট সাইডে, 7,000 ক্রেডিট সাইডে। নারেশন হচ্ছে being withdrawn from bank for personal use. Next entry, January 27, paid to Sanjay by check 5,000 টাকা, চেক হিসেবে পেমেন্ট করা হয়েছে, চেক দেওয়া হয়েছে সঞ্জয়কে, সে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেবে। দুটো অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে। সঞ্জয়ের কাছ থেকে আমরা গুডস কিনেছিলাম, এখন সঞ্জয়কে টাকা দিচ্ছি, তখন ধারে কিনেছিলাম, এখন সেই টাকাটা জানুয়ারি মাসে 27 তারিখে দেওয়া হচ্ছে। তো একটা অ্যাকাউন্ট হলো সঞ্জয় অ্যাকাউন্ট, আর আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে চেক, তাকে চেক দেওয়া হয়েছে, সঞ্জয় সেই চেকটা ব্যাঙ্কে নিয়ে গিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলবে, অর্থাৎ বিজনেসের নামে যে অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে টাকা কমবে, তাই এখানে আরেকটা অ্যাকাউন্ট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক থেকে টাকা কাটা হবে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবারে ডেবিট ক্রেডিট নিয়মটা দেখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে সম্পত্তি কমে গেলে চলে গেলে ক্রেডিট হয়, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর সঞ্জয় হচ্ছে
পার্সোনাল অ্যাকাউন্ট। আর সঞ্জয় এখানে চেক নিচ্ছে, অর্থাৎ সঞ্জয় গ্রহীতা, চেক নিচ্ছে বা টাকা টাকা নেবে ব্যাংক থেকে, গ্রহীতা সে গ্রহণ করবে, তাই সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট হবে। 27 সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। চেক দেওয়া হয়েছে, তবে এখানে ব্যাংক অ্যাকাউন্ট লেখা হচ্ছে কারণ সে ব্যাংক থেকে সেই টাকাটা চেক জমা করে তুলবে। ন্যারেশন হচ্ছে বিং চেক পেড টু সঞ্জয়। অ্যামাউন্ট হচ্ছে 5000, আই থিঙ্ক 5000। নেক্সট এন্ট্রি হচ্ছে জানুয়ারি মাসের 29 তারিখ। রিসিভড ক্যাশ ফ্রম সুমিত। সুমিতকে আমরা ধারে গুডস সেল করেছিলাম, ধারে মাল বিক্রি করেছিলাম, তার কাছ থেকে এখন ক্যাশ হিসেবে টাকা পেয়েছি 20,000 টাকা। একটা অ্যাকাউন্ট হলো ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ পেয়েছি, টাকা বেড়েছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। সুমিত পার্সোনাল অ্যাকাউন্ট, সুমিত এখানে আমাদের টাকা দিচ্ছে, অর্থাৎ সুমিত দাতা, গিভার, তাই সুমিত হবে ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কারণ ক্যাশ আমরা পেয়েছি সুমিতের কাছ থেকে, টু সুমিত অ্যাকাউন্ট। সুমিত অ্যাকাউন্টটা ক্রেডিট হলো কারণ আমরা সুমিতের কাছ থেকে টাকা পেয়েছি, সে হচ্ছে দাতা, গিভার। বিং ক্যাশ রিসিভড ফ্রম সুমিত। সুমিতের কাছ থেকে টাকা পেয়েছি, কত টাকা? 20,000 টাকা। পরের এন্ট্রি হচ্ছে লাস্ট এন্ট্রি, জানুয়ারি মাসের 30 তারিখে। রিসিভড ইন্টারেস্ট ফ্রম ব্যাংক। দুটো এন্ট্রি আছে। আচ্ছা, রিসিভড ইন্টারেস্ট ফ্রম ব্যাংক 300 টাকা। ব্যাংকে আমাদের যা টাকা ছিল, ব্যাংক আমাদের ইন্টারেস্ট দেয় সেই টাকার ওপর, তাই এখানে আমরা রিসিভড ইন্টারেস্ট রিসিভ করেছি, পেয়েছি। ব্যাংকে টাকা রেখে দুটো অ্যাকাউন্ট খুঁজে বার করতে হবে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে আমরা কি পেয়েছি, ইন্টারেস্ট পেয়েছি, তাই অ্যাকাউন্টটা হবে ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট। ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট, ইন্টারেস্ট আমরা পেয়েছি তাই ইন্টারেস্ট রিসিভড। রিসিভড মানে পাওয়া। ব্যাংকে ইন্টারেস্টটা এসেছে ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে টাকাটা বেড়ে গিয়েছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। সম্পত্তি বেড়ে গিয়েছে, ডেবিট। আর ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, আর নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে আয় হলে ক্রেডিট হয়, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট ক্রেডিট। 300 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভড। ইন্টারেস্ট রিসিভড লিখতে হবে কারণ আমরা ইন্টারেস্ট পাচ্ছি, কারণ আমরা ইন্টারেস্ট কাউকে দিতেও পারি, তখন ইন্টারেস্ট পেড এরকম সামথিং অ্যাকাউন্ট হয়, তাই ইন্টারেস্টকে রিসিভড হিসেবে লেখা হয় পেলে। বিং ইন্টারেস্ট রিসিভড ফ্রম ব্যাংক 300 টাকা। 300 টাকা। ওই ডেটেই আরেকটা ট্রানজ্যাকশান হয়েছে, 30 তারিখেই আরেকটা ট্রানজ্যাকশান হয়েছে, পারচেসড স্টেশনারি ফর ক্যাশ। স্টেশনারি কেনা হয়েছে, স্টেশনারি মানে হতে পারে খাতা কলম, যে যা কিছুই হতে পারে সেগুলোকে স্টেশনারি বলা হয়। স্টেশনারি কেনা হয়েছে 200 টাকা দিয়ে, টাকা দিয়ে কেনা হয়েছে, তাই একটা অ্যাকাউন্ট হলো ক্যাশ অ্যাকাউন্ট। আর কি কেনা হয়েছে? পারচেস করা হয়েছে। কি পারচেস করা হয়েছে বলে দিয়েছে, স্টেশনারি, গুডস বলিনি, স্টেশনারি বলেছে, তাই এখানে স্টেশনারি অ্যাকাউন্ট হবে। ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ দিয়ে আমরা কিনছি, ক্যাশ কমে যাচ্ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। স্টেশনারি অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে ব্যয় হলে ডেবিট হয়। এখানে স্টেশনারি কিনে আমাদের ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, তাই স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট। 30 তারিখে আরেকটা এন্ট্রি, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু, কী দিয়ে কিনেছি? ক্যাশ দিয়ে, ক্যাশ কমে গিয়েছে তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 200 টাকা। এর ন্যারেশন হবে বিং
স্টেশনারি পারচেসড ফর ক্যাশ, টাকা দিয়ে কিনেছি তাই ন্যারেশনে ফর ক্যাশ লিখে দিলাম। তাহলে এখানে যতগুলো ট্রানজাকশান ছিল সেগুলো আমরা জার্নাল এন্ট্রিজ করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করতে পারো, কোনো অ্যাকাউন্টস নিয়ে কোনো এন্ট্রিস নিয়ে প্রবলেম হলে সেটা কমেন্ট করতে পারো। আর যদি কমেন্টে বোঝাতে অসুবিধা হয় তাহলে আমরা ইনস্টাগ্রাম ও ফেসবুক সব জায়গাতেই অ্যাক্টিভ আছি, সেখানে তোমরা আমাদের মেসেজ করতে পারো, সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। জার্নাল এন্ট্রিস টপিকটা এখানে শেষ করছি। আর জার্নালের পরে আমাদের কি করতে হয়, জার্নালের পরে আমাদের করতে হয় লেজার। কিভাবে আমরা জার্নাল থেকে লেজারে যাব, কিভাবে জার্নাল থেকে লেজার করব, সেটা পরবর্তী ক্লাস ভিডিওটিতে আলোচনা করা হবে ও বোঝানোর চেষ্টা করা হবে। তোমরা বেল আইকনটি প্রেস করে যে অল অপশানটি আছে সেখানে ক্লিক করে দাও, তাহলে আমাদের ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে।